পার্থদের মোবাইল থেকে হচ্ছে তো? দেখাচ্ছে না তো এখন। এসে গেছে। এসেছে? দেখি আওয়াজটা আসছে। আওয়াজটা দেখে না। এসছে? এসে গেছে। হ্যাঁ, আমাকেও কোনো দেখায় না। হ্যাঁ, এসে গেছে। শেয়ার হচ্ছে। হচ্ছে? না। এসেছে? না, পার্থদের ইয়েতে দেখো, পার্থদের মোবাইল থেকে। পার্থদের মোবাইল দেখাচ্ছে তো? কেউ এসছে? না, কেউ আসে যাচ্ছি, আমরাই যাচ্ছি। এসছে। শেয়ার হয়নি? আচ্ছা, শেয়ার হচ্ছে না, বলো বলি। শুভ না। শেয়ার হচ্ছে? কমেন্ট আসছে। শেয়ার হচ্ছে না। এসে গেছে, দুজন তিনজন এসে গেছে। অলরেডি রিফ্লেকশন আছে। ছবিটা ওই ফোনটায় ওটা এদিকে। 27 জুলাই 1987, আজ থেকে ঠিক 40 বছর আগে 84 নম্বর রসা রোডের সেই বাড়িতে নেমে এলো কালো ছায়া। চলে গেলেন রবীন্দ্রসঙ্গীতের রাজকুমার বলা যায় যাকে, চিন্ময় চট্টোপাধ্যায়। লিভারে রক্তক্ষরণজনিত সমস্যায় ভর্তি হলেন হাসপাতালে। যুদ্ধ চলল প্রায় 4-5 ঘন্টা, তারপর সব শেষ। আমরা হারালাম এক অনন্য সাধারণ শিল্পীকে। সময়কাল মাত্র 56 বছর। হ্যাঁ, যার কথা বললাম তিনি আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়। আজ তার 40তম প্রয়াণ দিবস। গায়কী গ্রুপের তরফ থেকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কথা অবশ্যই থাকবে, কারণ আমাদের সাথে যিনি আছেন আজকের এই সন্ধ্যাটা সঙ্গীত শিল্পী হিসাবে শ্রী পার্থ চক্রবর্তী। দীর্ঘ অভিজ্ঞতা আছে তার। চিন্ময় চট্টোপাধ্যায়ের সুযোগ্য প্রধান শিষ্য। আমরা শুনবো অনেক কথা, এবং অবশ্যই তার প্রিয় গ্রাম এবং পার্থদার দীর্ঘদিনের যে সম্পর্ক সেটাও আমরা অবশ্যই পার্থদার কাছে জানবো। প্রথমে আমরা একটা গান দিয়ে শুরু করি। কিছু বোঝা যাচ্ছে না, সেটা শোনা যাচ্ছে তো? আচ্ছা, একটু কনফার্ম করবেন, কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, একটু যদি জানান। ওই তো কিছু বোঝা যায় না লাইভে, এটা খুব সমস্যা। মানে আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু যদি জানান খুব ভালো হয়। আচ্ছা, লিলি দি দিচ্ছেন সব ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। 27 জুলাই উনি প্রয়াত হওয়ার পরে ওনার ভাই শ্রী বীরেন চট্টোপাধ্যায়, যিনি অত্যন্ত গুণী শিল্পী এবং শিক্ষক, তিনি চিন্ময় চট্টোপাধ্যায় স্মৃতি সংস্থা বলে একটি
অর্গানাইজেশন করেন। তার প্রথম প্রেসিডেন্ট ছিলেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় শ্রী হেমন্ত মুখোপাধ্যায়। সেই সময়ে প্রত্যেক 27 জুলাই রবীন্দ্র সদনে ওনার স্মরণ অনুষ্ঠান হতো এবং এটা বীরেন চট্টোপাধ্যায়কে আমি বিরুদা বলতাম। এটা বিরুদা যতদিন সুস্থ ছিলেন এবং ভালো ছিলেন উনি চালিয়ে গেছেন সমস্ত অসুবিধার মধ্যে। পরবর্তীকালে বাড়িতেও হতো। এরপরে যখন কোভিড এলো সেই সময় বিরুদা এই অনুষ্ঠানটা করতেন এবং এই অনুষ্ঠানটা কম গিয়ে বিরুদার ওখানে গিয়ে এটা অনলাইন অনুষ্ঠান শুরু করলেন। তো পরবর্তীকালে বিরুদা একটু অসুস্থ হয়ে যান। তখন উনি আমাকে বললেন যে পার্থ, আমি এটা করতে পারবো না, 27 জুলাইটা তুমি করো। তো তারপর থেকে আমি করছি। অ্যাকচুয়ালি জন্মদিনের ব্যাপারটা উনি বলেছিলেন যে ওটা তুমি করো, 27 জুলাইটা আমি করব। তো সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে করতেন। তো এই হলো মানে 27 জুলাইয়ের অনুষ্ঠানের আর কি ছোট্ট ইতিহাস। তো কোভিডের পর থেকে এরকম অনলাইনই হচ্ছে। প্রত্যেকবার বিরুদা অত্যন্ত আগ্রহের সঙ্গে এবং মানে প্রথম লিঙ্ক পাঠাতে হতো বিরুদাকে, অস্থির হয়ে যেতেন। ভীষণ পাংচুয়াল ছিলেন, যেমন পাংচুয়াল ছিলেন চিন্ময় চট্টোপাধ্যায় নিজেই। এবারে বিরুদা ওনাকে ছোটদা বলতেন, আর ওনার দাদা জ্যোতির্ময় চট্টোপাধ্যায় ডক্টর তাকে বড়দা। তো সেই বিরুদার থেকে ওনার সঙ্গে যারা বাজাতেন, রাজাদা তবলা বাজাতেন আর কমলদা পার্মানেন্ট হ্যান্ডস ছিল দীর্ঘদিনের, এবং ওদের ছাড়া উনি কোথাও যেতেনও না। তো ওরাও ছোটদা, আমার সৌভাগ্য হয়েছিল ওনার সঙ্গে অনেকগুলো মঞ্চে থাকার বা একসঙ্গে থাকার। তো আমিও ছোটদা বলতাম। তো আমি যদি ছোটদা বলি আপনারা মানে ওটা বুঝবেন আমি চিন্ময় চট্টোপাধ্যায়কে মিন করছি।
বিরোহী হিয়া তোমারি লাগিয়া একেলা জাগে দাঁড়াও আমার আখির আগে দাঁড়াও আমার আখির আগে দাঁড়াও আমার আখির আগে। 40 বছর আগের স্মৃতি নিশ্চয়ই এখনো পর্যন্ত জল জল করে। কোনো স্মৃতি তো মুছে যাওয়ার নয়। হ্যাঁ, তো প্রথম যখন যে কোনো অনুষ্ঠানে আপনার প্রথম যদি একটু জানতে পারি যে চিন্ময় চট্টোপাধ্যায়ের সাথে প্রথম অনুষ্ঠান আপনার, তার অভিজ্ঞতা বা তার আপনার সেই সময়কার মানে কিরকম মানে অভিব্যক্তি বা এরকম হচ্ছিল আর কি। আপনি তো অনেক শোনার মানে অনেক শেয়ার করেছেন, অনেক মঞ্চ শেয়ার করেছেন আপনি। আমি তো পেয়েছি ধরো অনেকটা শেষ দিকে। তো প্রথম মঞ্চ মানে ওই বর্ধমানের রবীন্দ্র ভবন। আচ্ছা, সেটা ইউনিভার্সিটির প্রোগ্রাম ছিল। তো আমার অনুষ্ঠান ছিল আগের দিনে। সেদিনে মানে আমার গান ছিল আর মমতা শঙ্করের ব্যালে ছিল। আচ্ছা, তো পরের দিনে আবার আমাকে গাইতে বলেছিল। তাহলে যে সেটা হয় না, পরের দিনে চিন্ময় চট্টোপাধ্যায় একক তার একটা অনুমতি না হয়ে আমি তার আগে গাইতে লাগলাম, সেটা ঠিক নেই। তো উনি আগেই চলে এসেছিলেন, ইউনিভার্সিটির গেস্ট হাউসে ছিলেন এবং খুব আড্ডা দিতে ভালোবাসতেন, ছেলেদের সঙ্গে মিশে গেলেন। তুফানে এসেছিলেন, তুফান তো অনেকটা তাড়াতাড়ি চলে আসে। তারপরে ওরা আবার বললো যে চিন্ময়দা এরকম ওকে বলেছি, কিন্তু বলছে যে না আমার কোনো অনুমতি নেই। তো যাই হোক, শুনে একটু খুশি হলো। তারপর উনি বললেন যে ঠিক আছে ও গাইবে, আমি বলছি। কোথায় গেল? আমি পেছনেই ছিলাম। বললেন যে তুমি আজকে আমার আগে 4টে গান গাই। তো যাই হোক, সেদিনে তো ধরো আমার কোনো মানে না প্রস্তুতি ছিল না। হ্যাঁ, হ্যান্ডস কিছু ছিল না। আমি বললাম যে সর্দা এরকম তো আমার কিছুই নেই। হ্যাঁ, রাজা কমল বাজাবে, আমার হারমোনিয়াম গাইবে। তো ধরো এতটা পাওয়ার মতো ধরো আমার মন তখন তৈরি ছিল না, অপ্রত্যাশিত। যাই হোক, সেই প্রথম। তো উনি 4টে বলেছিলেন, আমি 3টে গান গিয়েছি। ওনার একক প্রোগ্রাম, আমি সময় নষ্ট করবো কেন। তো ধরো সেই শুরু। তারপর থেকে ওই মানে ওনার মঞ্চে মানে পাশে বসারও একটা লাইসেন্স হয়ে গেছে। পরে ধরো অনেক অনেক অনুষ্ঠান আমি পাশে বসে, যেটা হয় আর কি যে যে মঞ্চে গ্রুপ গাইবেন সেইখানে আপনি গাইছেন একটা কিছু আমার ওসব মানে হয়নি আর কি। কারণ ওটা আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছিল। আর একটা কি, উনি নিজেও কখনো যে কারোর পরে মানে সে অনেক ঘটনা আছে, ধরো জগ বিশ্বাসী হোক বা হেমন্ত মুখার্জির মতো দিকপাল শিল্পী, তাদের পরে অনায়াসে এবং মানে ধরো যাচ্ছে সব। তো অনেকেই অনেক কিছু লিখেছেন, তাদের অভিজ্ঞতা সেসব লিখতে পাবে। আমি এখন কথা বাড়াই না। না, আমি আমরা যদি এটা শুনি যে ধরুন যে 3টে গান গেয়েছিলেন, মনে আছে কি যে ওগুলো ফ্যাকাল্টি গান? না থাক, এখন আর ওইগুলো গাইবো না। শেষ গানটা গিয়েছিলাম এই কথাটি মনে রেখো। আচ্ছা, আর কাকে মনে রাখো না, দিদির একটা। আচ্ছা, বিলিদি, হ্যাঁ বিলিদি অনুরোধ করেছেন। চোখের আলো দেখেছিলে চোখের বাহিরে, অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে। চোখের আলো দেখেছিলে
দেখেছিলেন চোখের বাহিরে তোমায় নিয়ে খেলেছিলেন খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে থাক তবে সে কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা তাদের বিনা ভাঙলো হৃদয় বিনায় ঘাহিরে চোখের আলো দেখেছিলেন চোখের বাহিরে অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে চোখের আলো দেখেছিলেন চোখের বাহিরে। রাবীন্দ্রিক ভাব এবং স্পষ্ট উচ্চারণ, অসাধারণ গায়কী এবং স্বরলিপির যে ব্যবহার, নিখুঁত ব্যবহার, এই যে স্বরলিপির নিখুঁত ব্যবহারের কথা বলছি, তার সাথে সাথে আমরা যতটা জানা আর কি শোনা যে তার মানুষের সাথেও ব্যবহার, মানে প্রত্যেকের হৃদয় জয় করে নিতেন, এতটাই তিনি সময়কার। এবং বহু শিল্পী, তখনকার দিনের প্রখ্যাত শিল্পী, তারা প্রত্যেকের খুব কাছের মানুষ ছিলেন চিন্ময় চট্টোপাধ্যায়। আপনিও নিশ্চয়ই সেই অভিজ্ঞতা আছে আপনার দেখা? অভিজ্ঞতা মানে কি, ধরো প্র্যাকটিক্যালি অত্যন্ত উদার ছিলেন তো সব ব্যাপারে। এই বর্ধমানেরই আরেকটা ঘটনা বলছি, রাজ কলেজের অনুষ্ঠান। আমাদের হিস্ট্রির এক প্রফেসর দিব্যেন্দুবাবু ওনার ছিল, তো উনি একজন শিল্পীকে নিয়ে এলেন। উনি স্কটিশ সেতার গান, তো ক্লাসিক্যাল ব্যাপারটায় ওনার এত আগ্রহ ছিল, ব্যাস আড্ডা জমে গেল। মানে তাকে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছেন, বিবিসিতে তুমি ইয়ে করেছো, বাজিয়েছো, কতক্ষণ, হাউ মাচ দে অ্যালট ফর ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, ইত্যাদি ইত্যাদি, কোন রাগ ওর সব থেকে ফেভারিট, এবং তার সঙ্গে উনি একটু করে যে রাগটা বলছে একটু করে গাইছেন আর কি। সে এক মহার্ঘ আড্ডা ধরে। তো দিব্যেন্দুবাবু বললেন যে চিমাদা, একটু যদি ওকে আপনার পরে বাজানোর জন্য একটু বলে দেন তাহলে ভালো হয়। ও একটু মিনিট 20 বাজাবে সেটা আপনার পরে। তো উনি বললেন যে পরে কেন, ওকে এখানে কে চেনে যে ওর জন্য বসে থাকবে, আমার আগেই বাড়ি। তো বললো না, তাতে আপনার অসুবিধা হবে না। বলে শোনো, আমার জন্য যারা থাকার তারা থাকবে, তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে, ও আমার আগেই বাজাবে, আমি বলে দিচ্ছি। মানে শিল্পীদের কাছে তো এরকম ধরো সচরাচর এবং কনফিডেন্সের লেভেলটা তুমি তার আগে সে তার বাজছে, তারপরে ওনার রবীন্দ্রসঙ্গীত, সে রাত হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, উনিও মানে উঠি কিন্তু ছেলেরা ছাড়বে না। আর কি, অনেক তো অনেক গাইলাম, অনেক রাত হল, আর না এসব করতেন আর কি। এটা তো শেষ অব্দি দেখেছি, মানে উঠলে আর ছাড়তো। প্রথম অনুষ্ঠান থেকে আমার দেখা প্রথম অনুষ্ঠান এবং ধরো আমার দেখা শেষ অনুষ্ঠান ওই একই সিন দেখেছি, মানে উঠলে উঠতে দেওয়া। যাই হোক, সে অনেক গল্প। একটা বর্ষার গান গাই, কেননা বর্ষা ওনার
ওনার একটা সেট ছিল, ঋতুটা খুব মেনটেন করছেন আর কি। ধরো বর্ষার সময় বর্ষার গান, তখন কিন্তু শীতের গান, মানে শীত বা ধরো বসন্তের গান গাইতেন। আর বসন্তকালের একটা মূলত এই দুটো আলাদা সেট ছিল, মানে এই গানগুলো বর্ষাতেই গান আর ওই ইয়েগুলো আজি বরিশান মুখরিত, আজি বরিশান মুখরিত, শ্রাবণ রাতি, স্মৃতি বেদনার মালা একেলা গাথি, আজি বরিশান মুখরিত, শ্রাবণ রাতি, স্মৃতি বেদনার মালা একেলা গাথি, আজি বরিশান মুখরিত, শ্রাবণ রাতি। আজি কোন ভুলে ভুলি আধার ঘরেতে রাখি দুয়ার খুলি, মনে হয় বুঝি আসিছে সে মোর দুঃখ রজনীর সাথী, আজি বরিশান মুখরিত, শ্রাবণ রাতি, স্মৃতি বেদনার মালা একেলা গাথি, আজি বরিশান মুখরিত, শ্রাবণ রাতি। আসিছে সে ধারা জলে সুর লাগায়ে, নিপধনে পুলক জাগায়ে, আসিছে সে ধারা জলে সুর লাগায়ে, নিপধনে পুলক জাগায়ে, যদিও বানাহি আসে তবু বৃথায় আশা সে, ভুলি পরে রাখিব রে মিলন আসন খানি পাতি, আজি বরিশান মুখরিত, শ্রাবণ রাতি, স্মৃতি বেদনার মালা একেলা গাথি, আজি বরিশান মুখরিত, শ্রাবণ রাতি। কিশোর বয়সেই বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষাগুরু বলা যায়, এবং 1954 সালে প্রথম রেকর্ড তুমি সন্ধ্যার মেঘমালা আর
আজই বিজয় করে, যদি যে কোনো একটা আজকে আর ওই এবার গান থাক না, আচ্ছা দিদির অনুরোধ আছে আরো। আসলে এই বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে শেখা বললে তো ধরো সঙ্গীতাচার্য সেই সময় বিশাল এক ব্যক্তিত্ব বিশ্বদেব চট্টোপাধ্যায়। তো উনি এসছেন এক জায়গায়, তো বন্ধু বান্ধবরা মিলে চিন্ময় চট্টোপাধ্যায় গিয়েছেন ওখানে। তো উনি বলছেন যে তোমরা তো আমার গান শুনতে এসছো, তো তোমরা কি কেউ গান করো? তো তখন বন্ধুরা মানে ওকে ইয়ে করেছে যে তুই তো গান করিস, গান গান। এবারে ধরো ওরকম একটা দিকপালের সামনে গাওয়া, তো যাই হোক উনি গাইলেন। তো অত্যন্ত মানে খুশি হলেন বিশ্বদেব চট্টোপাধ্যায় যে এত সুরে না। তো বললো তুমি আমার কাছে গান শিখবে? তো বললো আমার তো শেখার ইচ্ছা আছে, কিন্তু বাবার অনুমতি হবে না। বাবা খুব রাজবাড়ি ছিলেন। রাজবাড়ি ছিলেন মানে তোমার রাজবাড়ি ছিলেন মানে তখনকার মানুষ তো ছেলে গান বাজনা করবে, সিনেমা করবে, নাটক করবে, এসব পছন্দ করতেন না। এবং যেখানে ওনার বড় ছেলে বীরেন্দ্র ডাক্তার চিন্ময় চ্যাটার্জি, তো ওনার ইচ্ছা ছিল ছোটটা মানে ইঞ্জিনিয়ার হবে, প্রতিষ্ঠিত। তো উনি গান নিয়ে মেতে পড়লেন। তো যাই হোক সেটা বাবার খুব একটা পছন্দ ছিল না, সেই জন্যে এই সংখ্যাটা ওনার অমূলক কিছু নয়। তো বললো ঠিক আছে তোমার বাড়িটা কোথায় বলো, আমি গিয়ে তোমার বাবাকে বলবো। তো ধরো বিশ্বদেব চট্টোপাধ্যায়ের মতো অত হ্যাঁ ওইরকম একটা ব্যক্তিত্ব বাড়িতে এসে ওনার বাবা নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় আর কিছু বলতে পারলেন না, বলেন যে পড়াশোনাও চলুক, গানটাও চলুক। তো উনি বললেন যে ঠিক আছে আপনি যখন বলছেন আপনার ইচ্ছা। তো মানে কিরকম ছিলেন, খুব হাঁকডাক ছিল না, মানে আমাকে বিরুদা এগুলো গল্প করতো যে জানো তো জ্যাঠাবাবু সেই ট্রাম লাইনের থেকে তো একটু দূরে বাড়িটা হলো, যখন আসতেন ওখান থেকে কাজ সেরে, তো সেই বাড়ি অব্দি মানে ওনাদের যে কাজের লোক ছিল তাকে ডাকতো, দরজা খুলে রাখতো। তো বিরুদা বলছে যে জানো তো আমি একদিন ওই ছোটদার ঘরে বসে গান গাইছি, মনের সুখে মানে গান গাইছি বিরুদা। এবারে সেদিন ওনার হাঁক ডাক কিছু হয়নি, উনি চলে এসছেন সোজা, এসে ঢুকেছে, ঢুকে বিরুদা তখন মেজাজে গান গাইছে, ব্যাস ধমক, বিরু তুমি তো পড়াশোনায় ভালো, হ্যাঁ একটা তো উচ্ছন্নে গেছে, তুমিও উচ্ছন্নে যাবে, হ্যাঁ পড়াশোনা নেই, বসে বসে গান গাইছো। তা বোঝো সেই সময় যে এই ব্যাপারটা করা কতটা কঠিন ছিল। সেখান থেকে ধরো উনি একটা গানটাকে প্রফেশন করলেন, এটা মানে খুব কঠিন ব্যাপার ছিল। গান, অভিনয় তো করেছিলেন, হ্যাঁ সেটা ওনার বন্ধু ছিলেন কেষ্টদা, মানে খুব বন্ধু। তো তখন কোনো সিনেমায় আর কি ওই শুটিংয়ে কোনো নায়িকার সঙ্গে ওনার একটা মানে ক্লোজ ছবি ছাপা হয়েছিল প্রথম পাতা। এবারে পড়বি পর সেটা বাবার চোখেই পড়েছে।
কিনেছে ওটা, কিনে বাড়ি এসছে, তখন ছিল না আর কি, ছোটদা ছিল না তখন। তো দিয়ে কেষ্টদা এসেছিল, বললো কেষ্ট এদিকে এসো, তোমাদের কাজ কারবার তো মোটেই ভালো না, দেখছো বাবুর এই সব অশ্লীল ছবি। হ্যাঁ, দিয়ে তো খুব বকাঝকা। তো এইবারে যখন বাড়িতে ধরো এলো, সোজা পত্রপাঠ, গেট আউট, বিদায়। কিছুদিন আবার ওই এই দিদির বাড়ি ওই দিদির বাড়ি যে করে, আবার এই জামাইবাবু টামাইবাবু এসে করে আবার এই করে। তো বিরুদ্ধে আমাকে গল্প করছিল, বললো জ্যাঠাবাবু, পরের দিকে অবশ্য জ্যাঠাবাবু যখন ছোটদার একটু নাম টাম হলো, তো কোনো জায়গায় ধরো ওই ট্রিটমেন্ট বা কোনো কাজে গেল, সেখানে চিন্ময়ের বাবা বলে একটু খাতির পেত, তখন আবার ছোটদার উপরে একটু প্রসন্ন হয়েছিল। আজকে আমি বিরুদাকে ভীষণ মিস করছি, মানে বিরুদা নেই, এটা ভাবাই যাবে। দিদির একটা গান গেয়ে দিই। আমার মন কেমন করে, আমার মন কেমন করে, কে জানে, কে জানে, কে জানে কাহার তরে মন কেমন করে, আমার মন কেমন করে, কে জানে, কে জানে, কে জানে, কে জানে, কে জানে কাহার তরে মন কেমন করে, আমার মন কেমন করে। অলোক পথের পাখি গেল ডাকি, গেল ডাকি সুদূর দিগন্তরে, আমার মন কেমন করে, কে জানে, কে জানে, কে জানে কাহার তরে মন কেমন করে, আমার মন কেমন করে। আপনাকে মোর ধাওয়ায়, সাগর পারের হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়, স্বপন বলা মেলেছে পাখা, আমায় বেঁধেছে কি সোনার পিঞ্জরে ধরে, আমার মন কেমন করে, কে জানে, কে জানে, কে জানে, কে জানে, কে জানে কাহার তরে মন কেমন করে, আমার মন কেমন করে। সঙ্গীতের একটা দিক গেল, অভিনয়ের একটা দিক গেল। শুনেছি খেলাধুলার প্রতিও যথেষ্ট অনুরাগ ছিল, যথেষ্ট মানে আকর্ষণ ছিল। এগুলো বলছো না কিন্তু, হ্যাঁ, পড়ে পড়ে দেবো, পরে কেস খাবে আমাকে। পড়ে দেবো আসলে। আচ্ছা একবার পড়ে দিই, অনেকে ইতিমধ্যে যুক্ত হয়েছেন।
আমাদের সাথে যুক্ত হয়েছেন ইন্দ্রব্রত সেনগুপ্ত, বনানী সর্বজন আছেন, অপূর্ব নিবেদন দিচ্ছেন, লক্ষ্মীকান্ত ব্যানার্জি আছেন, লক্ষ্মী আছেন, হ্যাঁ, সুবর্ণাদি আছেন, তো দিদি আছেন, সনক মিত্র আছেন, সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা। ইন্দ্রব্রত সেনগুপ্ত লিখছেন চিন্ময় বাবুর অনেক ইনফরমেশন পাচ্ছি, ধন্যবাদ। সোমা ভট্টাচার্য আছেন, আপনার গানের সাথে আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগছে। সুবর্ণা মিত্র আছে, অনেক ভালোবাসা। অনুরাধা মুখার্জি আছেন, শিল্পীকে অনেক শ্রদ্ধা নমস্কার জানাই। নরহরি দেব আছেন, দাদা দারুণ লাগছে, মনটা ভরে গেল। অনুরাধা মুখার্জি আছেন। ইন্দ্রব্রত সেনগুপ্ত লিখছেন মনে কি দ্বিধা রেখে গেলে আচ্ছা জানি যদি পরিবেশন করেন। হ্যাঁ নিশ্চয়ই। সনক মিত্র আছেন, চোখের আলো দেখেছিলেন, গানটি অপূর্ব হয়েছে। মলিনা রুদ্র আছেন, গুণী শিল্পীর সুযোগ্য শিষ্য। যুথিকা দাস, মাধবী মজুমদার আছেন। যুথিকা দাস লিখছেন চোখের আলোয় দেখেছিলেন বহুল প্রচলিত রবীন্দ্রসঙ্গীতটি এত অপূর্ব সুন্দর গাইছেন যা সত্যিই প্রশংসনীয়। মাধবী মজুমদার আছেন, আছেন মিমি রুমা, সমৃদ্ধ হই আমরা বারবার লিখছেন। সুবর্ণাদি লিখছেন স্বনামধন্য শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস উপলক্ষে তারই প্রিয় কাছের মানুষ পার্থ চক্রবর্তী লাইভে আছেন। সমিত মুখার্জি আছেন, মাধবী মজুমদার, তরুণ ব্যানার্জি আছেন, ফুলু মজুমদার আছেন, অন্নপূর্ণা রায় আছেন, হ্যাঁ, সোমা ভট্টাচার্য আছেন, তরুণ ব্যানার্জি আছেন, শুক্লা রায় আছেন। ওনার যেটা রিকোয়েস্টের গানটা গিয়ে দিয়ে ভুলে যাওয়া হবে। তারপরে তুমি খেলা নিয়ে কি বলছিলে সেটা তারপরে বলছি। এই গানটা ওনার নিজের খুব প্রিয় গান ছিল। মনে কি দ্বিধা রেখে গেলে চলে সেদিন হতাশা যে যেতে যেতে দুয়ার হতে কি ফেলে ফিরালে মুখখানি কি কথা ছিল যে মনে 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 কি দ্বিধা রেখে গেলে চলে সেদিন হতাশা যে যেতে যেতে দুয়ার হতে কি ফেলে ফিরালে মুখখানি কি কথা ছিল যে মনে 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 কি দ্বিধা রেখে গেলে চলে।
সাথী আকাশে উড়েছে বকপাতি বারে গো তোমায় সুধা বারে চায় বিদায় কালে কি বলো না বারে গো তোমায় সুধা বারে চায় বিদায় কালে কি বলো না সে কি রয়ে গেল গো সিক্ত জুথির বন্ধ বেদনে মনে মনে কি দ্বিধা রেখে গেলে চলে। তার এই যে অভিনয়ের কথা বললেন, এটা দেখা আর কি, পড়া আর কি, যে অভিনয় জগতে উনি চার্লি চ্যাপলিনকে খুব হ্যাঁ, চার্লি চ্যাপলিনের খুব ভক্ত ছিলেন ভক্ত এবং ছিলেন। সেই জন্য চার্লি চ্যাপলিনের একটা ঘরেতে ছবিও ছিল, ঘরে এবং বাইরে। ঘরে একটা ছবি ছিল। আর ওই খেলাধুলার ইয়েটাতেও খেলাধুলার ব্যাপারে ধরো ওটা একটা নেশার মতো ছিল আর কি, সেটা হচ্ছে ফুটবল। তো ফুটবল মোহনবাগানের সমর্থক ছিলেন, কঠোর সমর্থক, এবং মোহনবাগান ক্লাবের মেম্বারই শুধু ছিলেন না, মানে ওখানে বেশ মাতব্বরিও করতেন আর কি, মানে তখন সব খেলা দেখতে যেতেন, মোহনবাগানের খেলা হলে দেখতে যেতেন। এবং মানে দেখা আর কি, যে খেলাধুলাতেই প্রথমে তিনি ইয়ে করতে চেয়েছিলেন, যে প্রতিষ্ঠিত হওয়ার। মানে একটা ইন্টারভিউ বলেছিলেন যে যে ইচ্ছেও তো মানে ঘন ঘন গোল করবো, এ করবো, কিন্তু স্বাদের সঙ্গে মানে স্বাদের সঙ্গে সাধ্যের মিলন হয়, সেই জন্যে আর ওটা হয়ে ওঠেনি। তো আমি দেখলাম যে এই লাইনে অন্তত কিছুটা হতে পারে, সেই জন্য গানটাকে আঁকড়ে ধরলাম। একবার তখন অসুস্থ, মানে বেলভিউ থেকে ফিরেছেন, আমি দেখতে গেলাম, মানে ক্লাসে না কিন্তু এমনি সকালবেলা গেলাম একবার দেখতে। তো দিয়ে এই কথা সেই কথার পরে বললেন যে পেলের খেলা দেখেছো? আমরা না, পেলের খেলা আমি কি করে দেখবো, দেখনি না, ঠিক আছে চলো উপরে, আমার কাছে ক্যাসেট আছে দেখবে। তো পেলের খেলার সব ক্যাসেট, ওই তখন ওই ভিডিও ক্যাসেট গুলো পাওয়া যেত না, উনি সব জোগাড় করে রেখেছে, দেখতেন মাঝে মাঝে। তো এই উপরে যাবো, সেই সময় কেউ একজন এসে গেলেন, আর হলো না, পেলের খেলাটাও আমার দেখা হলো না। তখন তো এত নেট দুনিয়া ছিল না। তো মানে আমার যেটা শোনা, যে অনুষ্ঠান করতে গেছিলেন তখন কসমস ক্লাবে পেলে খেলছেন এবং তিনি মাঠে উপস্থিত ছিলেন খেলা দেখার, মানে খুব নেশা ছিল ফুটবলটা। আর ইনডোর গেমসে দাবা, হ্যাঁ, আলেখিন চেস ক্লাবের মেম্বার ছিলেন। শুধু তাই নয়, যে দিব্যেন্দু বড়ুয়া একবার তোমার মানে একা অনেকের সঙ্গে খেলেছিল, মানে ও একা আর টেবিলে ধরো অনেকে, তারা দাবার বোর্ড সাজিয়ে দিব্যেন্দু বড়ুয়া এক এক করে সব চাল দিয়ে যাচ্ছে, এরা ভাবনা, তো সেসবগুলো উনি অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। অনুষ্ঠানের আগেও তো দাবা খেলতেন মনোনিবেশ করার জন্য, সব জায়গায় দাবার বোর্ড নিয়ে, আর কেউ দাবা খেলতে জানে শুনলে খুশি হতে। যদিও আমার মনে হয়েছে যে খুব যে বিরাট ভালো খেলতেন তা কিন্তু না, কমলদার সঙ্গে পারত না। কমলদা একটা ভার্সেটাইল ছিল, না দাবাটাও খুবই ভালো খেলত। অন্য তো ধরো মিউজিক্যাল সিনস তো ছেড়েই দাও, অনেক ব্যাপার ছিল, মানে ওনার ধরো কথায় কথায় বাজি ধরা একটা লোক ছিল। পিকনিক করতে খুব ভালোবাসতেন, পিকনিক হলেই মানে রেডি, বলতেন না যে তোমরা পিকনিক করো না কেন। আর বাজি ধরার ঘটনা তো অনেক আছে, ওনার সঙ্গে যে তবলা বাজাতেন রাজাদা আমাকে বলছিল একটা ঘটনা, ও বিরুদাও জানে, বিরুদা ছিলেন রানাঘাট বোধহয় সম্ভবত অনুষ্ঠান করতে যাচ্ছে,
তো ওই কথাই বলছেন, নিজে তো সাইকেল চালাতে জানতেন না, তো ওনার ধারণা ছিল কেই বোধহয় জানে। তো যেতে যেতে বলছেন, রাজা, কমল সাইকেল চালাতে জানো? রাজা বলেছে, হ্যাঁ ছোটদা আমি জানি, সাইকেল চালাতে। বলে, মিথ্যে কথা, দেখাবে তো কেমন পারো? বলে, হ্যাঁ দেখাবো। বলো, ঠিক আছে, যদি সাইকেল চালাতে পারো তাহলে 20 টাকা দিই। এবার গাড়ি যাচ্ছে, তখন তো অত ট্রাফিক ছিল না, উল্টো দিক থেকে একটা সাইকেল আরোহী আসছে না, গাড়ি সাইড করেছে, ওকে দাঁড় করিয়েছে, যে ভাই একটু সাইকেলটা দেবে, তোর সঙ্গে বাজি হচ্ছে। এরকম ছেলে মানুষই দেখো। হ্যাঁ, তো দিয়ে সে দিয়েছে। গাড়ি থেকে নেমে বাবুরা বলছে যে একটু সাইকেল চালাতে দেবে। দেবা রাজা দাস সেই সাইকেল নিয়ে অনেকটা গিয়ে পাই পাই করে আবার ঘুরে চলে এসছে। তাহলে রাজাদা তারপরে বলছে, আর কোনো কথা বাড়ায়নি, 20 টাকা রেডি করেছে, আমাকে দিয়ে বললে চলো, আর কোনো উচ্চবাচ্য করেনি। এইরকম ছিল মজার ব্যাপার। জমাটিয়াল খুব, মানে হ্যাঁ, সবাইকে নিয়ে হ্যাঁ আনন্দে থাক। আনন্দে থাকে আসলে এই যে অনুভূতি ব্যাপারটা না, হ্যাঁ। ভালোবাসা ব্যাপারটা এতটা গভীর ছিল আছি জানি। যে সেটা তুমি ভাবতে পারবে না। রাজাদা বলতে বলতে কেঁদে ফেলতো। ভাইপোর বিয়ে ঠিক হচ্ছে, উনি কর্তা, সব কিছু ইয়ে, মানে দাদা অত তালে কথাবার্তা ছোটাই বলবে। এবারে রাজাদা আছে সঙ্গে, ওরা কথা বলতে ইতস্তত করছে যে বিয়ের ব্যাপার, ওদের সামনে কি করে বলবে, মানে বাইরের লোক আছে বলবে কি করে। ছোটদা বুঝতে পেরেছে যে মানে দিয়ে বলছে, শুনুন, ও আমার ভাই, আমার ঘরের লোক, যা বলার ওর সামনেই কথা হবে, আপনাদের যা কথা আছে বলুন। সে বলতে বলতে রাজারা এই কান্না কান্দ, মানে বলছে যে এই ভালোবাসা কোথায় পাবো, পার্থক্য। সত্যি কথাই, মানে এই ভালোবাসা সেই ব্যাপারটা আজকে খুব অভাব। এটা খুব অভাব, খুব অভাব গো। মানে এত কমার্শিয়াল হয়ে গেছে। তুমি ভাবো, কোনো অনুষ্ঠান যত মহার্ঘই হোক, রাজা বা কমল না থাকলে যেত না। কমলদা তো আগে ছোটদার সঙ্গে তবলা বাজাতো, তারপর একদিন এসে বায়না ধরলো যে ছোটদা, আমি বলতে, কমলদা বিহাই রেডিও আর্টিস্ট ছিল, গিটারে গোপীক মন্দির কাছে শিখতে। তো বললো, আমি গিটার বাজাবো। বলে, তুমি গিটার বাজাবে তো তবলা? বললো, আমি নিয়ে এসছি একজনকে, ও যে ওর নাম রাজা রায়। তো ঠিক আছে, না বলতেন না, অনেক রকম এক্সপেরিমেন্ট করেছে কমল। তো যাই হোক, সেই অনুষ্ঠানে বিরুদাও ছিল। তো বিরুদা বললেন ইয়েকে, ছোটদা তুমি দুজনকেই রেখে দাও, আজকে মানে ফাংশনটা একদম সেই রেকর্ডের মতো লাগছিল। হ্যাঁ, কমল এত ভালো গিটারটা বাজালো, আর রাজাও তবলা ভালোই বাজায়, এদের দুজনকেই তুমি রেখে দাও। হ্যাঁ, বলো, তুমি বলছো, ঠিক আছে থাক। সেই থেকেই মানে ওরা ধরো প্রায় 20 বছর তো বটে, তো ধরো ওই একটা পরিবার। এটা আর কারোর কোনো শিল্পীর ক্ষেত্রে হয়েছে বলে আমি জানি না। সুবর্ণাদি বলছে সময় দেখতে হবে না। না, সময় তো দেখতে হবে। এই যে গানটা ধরো, সেই স্মরণ অনুষ্ঠান যে 27শে জুলাই হতো না, তো দেখো আমি বলি যে এরকম ভাই পাওয়াও একটা কঠিন ব্যাপার। বিরুদা ধীরুদা দুজনই যে অনুভূতি তুমি ভাবতে পারবে। এরা ছোটদা বলতে পাগল ছিল, ধীরুদাও তাই। ধীরুদা একটু চঞ্চল ছিলেন, খুব মিষ্টি গলাটা ছিল। তো একবার গান গাইছে, বিরুদাকে যেরকম জেঠাবাবু একটু পড়াশোনায় ভালো ছিল তো বিরুদা, সেই জন্যে মানে চাইতেন যে পড়াশোনাটা করুক। আর ধীরুদা গান গাইছে, গলাটা মিষ্টি। তো বলে, জানো তো, আমাকে গল্প করবে, বলে জানো তো জেঠাবাবু এসে, আমি তখন গাইছি,
তা আমি তাড়াতাড়ি উঠে পড়েছি জ্যাঠাবাবু ইয়ে দেখে। তো বলে জ্যাঠাবাবু বলছে যে "ধুর, তোমার গলাটা তো বেশ মিষ্টি, বাবুর কাছে মাঝে মাঝে তো তালিম নিলে পারো, বাবু মানে চিনি। তো সেটা নিয়ে খুব গর্ব ছিল ধীরুদা যে জ্যাঠাবাবু, কিন্তু ধরো দুজনেই প্রায় আগলে রাখত। ছোটদার যা কিছু, যা সমস্যা, সমস্ত কিছু সব ধীরুদা। আর বাইরে ধরো যা কিছু, ধরো লেখা ঢোকা হ্যান ত্যান সব ধীরুদা। মানে এই একটা অদ্ভুত বিয়ে। বিরুদার একটা রেকর্ড আছে, সেটারও সঙ্গীত পরিচালনা ছোটদা হিন্দুস্তান রেকর্ড থেকে রেকর্ডটা বেরিয়েছিল। তো বিরুদা গল্প করছিল যে সেতারটা বাজাচ্ছে এত সুন্দর যে বিরুদার গানটা ধরার যেখানে, সেখানে ধরতে ভুলে গেছে, সেতারের দিকে মনটা চলে গেছে, মিস হয়ে গেছে, চমকেছে। বিরু, মনটা কোথায় তোমার? অ্যাটেনশন আমার ধরতে পারলে না, কি শুনছো? বলে আমি আসলে সেটা। বললো না, ওরকম করলে হবে না, দিয়ে দাও। খুব ভালো রেকর্ড, মানে বিরুদা। তো এই স্মরণ সভা যতবার তোমার বিরুদা গাইতেন, এই গানটা আমি অন্তত বার তিনেক শুনেছি। গাইছে, হয়তো সামনে দেখছে, চোখ দিয়ে জল পড়ছে। আমি এক লাইন গাই, আমি বিরুদার মতো গানটা অত আবেগ দিয়ে গাইতে পারি না। ছিল যে পরাণের অন্ধকারে, এলো সে ভুবনের আলোক পারে, ছিল যে পরাণের অন্ধকারে। স্বপন বাধা ত্রুটি বাহিরে এলো ছুটি, অবাক আঁখি দুটি হেরিল তারে, ছিল যে পরাণের অন্ধকারে। মানে বিরুদা থাকতেও আমি গেয়েছি গানটা, কিন্তু মানে আমার নিজের মনে হয় বিরুদার মতো ওই আবেগটা কেন জানি আমার এই গানটাতে অন্তত আসে না। আর বিরুদার সেই মুখটাই আমার বারবার মনে পড়ে, চোখ দিয়ে জল ঝরছে। ভাবো এরকম ভাই পাওয়া, সেই ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আর রাজাদা কমলদার মতো ফ্যান্স পাওয়া, এটা ওনার ভাগ্য। আর কি বলবো, হেমন্ত মুখোপাধ্যায়ের সাথেও তার খুব দারুণ সম্পর্ক ছিল, ভাই বোনের দারুণ সম্পর্ক, মানে দাদা ভাইয়ের ভাইয়ের সম্পর্ক। মানে অত্যন্ত শ্রদ্ধা করতেন। এবং সে তো ধরো অনেক ঘটনা আছে, আর উনিও খুব স্নেহ করতেন। হ্যাঁ, সেসব বলতে গেলে অনেক ইয়ে হয়ে যাবে। আর জট বিশ্বাসকেও তাই, নিজের দাদার মতো আর কি। এই রাজাদা বিরক্ত হতো মাঝে মাঝে, হয়তো চলো রাজা একটু জজদা কি করছে দেখেছি, ঢুকে পড়লো, বললো রাজাদা আমাকে বলছে আর তো ধরো সেই সব গল্প, হ্যাঁ রাজনীতির গল্প মুখ শুরু হলো। আর জজ বিশ্বাসের ইয়েতে তো গানের তবলার অ্যাপ্লিকেশন কম ছিল, তো রাজা দাঁড়িয়ে বলে আমি বসে বসে বোর হচ্ছি। হ্যাঁ, ওরা সেই জন্যে ছোটটা ঢুকলে বেরোতে চাইতাম।
হেমন্ত দাস সঙ্গেও তাই, জয় বিশ্বাস যখন মারা গেল, বিরুদ্ধে আমাকে গল্প করছিল কিরকম দেখো অনুভূতি, এখনকার শিল্পীদের এটা হবে না। তো ছোটদা কি করতো, পাঞ্জাবি করাতো, ওই পকেটের ভিতরে আর একটা ইনার পকেট থাকতো পাঞ্জাবি। তখন তো 100 টাকার নোট, 500 টাকার তো ইয়ে ছিল না, দিয়ে এক গুচ্ছ টাকা দিয়েছে, দিয়ে বলছে বিরু চলো হেমন্তদাকে নিয়ে যেতে হবে। তো বিরুদা বলছে তুমি অত টাকা নিচ্ছ, ওখানে প্রচুর লোক থাকবে, টাকা তোমার তো ইয়ে হয়ে যাবে। বলে না না তুমি বুঝতে পারছো না, জয়দার তো কেউ নেই, ওখানে খরচা আছে, কে দেবে টাকা। বলে ছোটদার চোখ একদম ছলছল করছে, বলে আমি এরকম ভাবে হ্যাঁ মানে কেঁদে ফেলার উপক্রম কোনো সময় দেখিনি। তো হেমন্তদাকে নিয়ে গেল, মানে রিলেশনটা ভালো। এবারে সেই প্রসেশন যাচ্ছে, তো জয় বিশ্বাসের যেগুলো বিখ্যাত গান, সম্মুখে সাহিত্যের পারাবার, সেই গানগুলো উনি ধরিয়ে দিচ্ছেন সবাইকে, আর সবাই গাইতে গাইতে যাচ্ছে। হেঁটে হেঁটে কেওড়াতলায় গেছিলেন, অনেক শিল্পী ছিলেন, তার মধ্যে ধরো দেখবে আলোকুণ্ডুও একটুখানি মানে ইয়েতে বলেছেন যে প্রথম খবর পেয়েই উনি চলে গেছিলেন সঙ্গে সঙ্গে, এবং মানে খুব ব্যথিত হয়েছিলেন বিশ্বাসের ইয়েটার সঙ্গে। আর আমার তো বললাম এইসব সোনালি দিন আর আসবে না, দিয়ে এবারে শেষ করি নাকি? হ্যাঁ, অনেকটা বেলা হলো, কারণ কথা তো শেষ হবে না। হ্যাঁ, আপনার যেটা এই হেমন্ত মুখোপাধ্যায় মানে ওনার সম্পর্কে একটা লিখেছিলেন আর কি, যে লিখছেন রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে তার অবদান তোমাকে একটা, হ্যাঁ ওটাতে হেমন্ত দাস চলে যাবার পরে ওটা লিখেছিলেন যে ওই স্টাইল মানুষ নিয়ে নিয়েছিল, এবং ধরো বলছি যে ওই সম্পর্ক আলাদা। এই হেমন্ত দা আর জয় বিশ্বাসকে খালি দাদা বলতেন। ধরো দ্বিজেন মুখার্জিও ওনার থেকে 4 বছরের বড় ছিল। বিরুদা আমাকে বলতো, বলে জানো তো দ্বিজেনরা আমাকে মাঝে মাঝে অভিযোগ করতো, দেখো বিরু চিন্মার থেকে আমি 4 বছরের বড়, কিন্তু দাদা তো ছেড়েই দাও, এমন দুই তোকারি করে যেন মনে হয় ওর থেকে আমি বয়স ছোট। হ্যাঁ, সুচিত্রা মিত্রকেও তাই, 6 বছরের বড় নাম বলি, কিন্তু হেমন্ত মুখার্জি আর বিশ্বাসকে মানে সে নিজের দাদারও পাড়া, তো মানে এইসব সম্পর্ক তুমি ভাবতে পারবে না। ওনার অনুভূতিটাই বড়, মানে খুব বড় ছিল আর কি। সাগর সেন চলে গেলেন অকালে, তারপরে একটা অনুষ্ঠান, সেটা সম্ভবত হয় বন্যা ত্রাণ নাহলে সরকারি অনুষ্ঠান রবীন্দ্র সদনে, আমি সেটা শুনতে গেছিলাম। তোমার সবাই গাইলেন, ধরো দিন 4-5 আগে সাগর সেন চলে গেছেন, কিন্তু সাগর সেনের জন্য ইয়ে করে, কিন্তু উনি 4টে গান গাইলেন, 4টে গানই মানে বলতে হলো না কিছু, 4টে গানই সাগর সেনের জন্য। জানি তুমি ফিরে আসিবে আবার, মানে প্রত্যেকটা গানই তাই। তো এই যে অনুভূতিটা ছিল, একটা মজার ঘটনা এরা ধীরুদা আমাকে বলেছে। তো একটা জায়গায় অনুষ্ঠান হচ্ছে, কেউ একজন তখন তো দাঁড়িয়ে সবসময় চিরকুট যেত তা নয়, দাঁড়িয়ে জোরে চেঁচিয়ে বলতো, একটা গান রিকোয়েস্ট করেছে। উনি বললেন ওটা আমি গাই না, ওটা সাগর গায়। তো সে আবার, সেও মজার লোক, সেও লোক সরেশ, তিনি উত্তর দিয়েছেন, রবি ঠাকুরকে আপনাদের গান ভাগাভাগি করে দিয়েছে। হ্যাঁ, এইসব অনেক অনেক ব্যাপার। তো চলো এবারে শেষ করি নাকি? হ্যাঁ। সুবর্ণাদি বলছে আপাতত আপনি হাতের ঘড়িটা খুলে রাখুন। না, সুবর্ণাদি বললে তো হবে না। হ্যাঁ, সবার কথাই তো ভাবতে হবে। এবার বলবে যে বসলে আর উঠতে চায় না, বুঝতে পারলে? লক্ষ্মীকান্ত ব্যানার্জি লিখছেন আজকের গায়কির আসর জমজমাট একেবারে। অনেক গল্প করলাম না আজকে, গল্প করবোই বলেছিলাম। নরহরিতে অসাধারণ, খুব ভালো লাগছে, চালিয়ে যান, সঙ্গে আছি।
বলছে আজ চুপ করে শুনছি শাশ্বতী রায়চৌধুরী। দেখো এই যে সোনালী দিনগুলো, ধরো আমার তো পাওনা সত্যি কিছু হয়নি, একদম সেটা দিয়ে শেষ করি আর কি। জ্যোতিকা দাস লিখছেন, কবি ওনার সৃষ্টির কলমে বিভিন্ন পর্যায়ে রূপরেখা গানের মালা আমাদের উপহার দিয়ে গেছেন। আজকে গুণী শিল্পী দাদাভাই ওনার চয়নিত প্রত্যেকটি গান এত সুন্দর গাইছেন, মনে পড়ে যাচ্ছে। দিনগুলি মোর সোনার খাঁচা রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি মোর সোনার খাঁচা রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, কান্না হাসির বাঁধন তারা সইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি মোর সোনার খাঁচা রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। আমার প্রাণে গানের ভাষা শিখবে তারা ছিল আশা, উড়ে গেল সকল কথা কইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি মোর সোনার খাঁচা রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। স্বপন দেখি যেন তারা কার আসে ফেরে আমার ভাঙা খাঁচার চারপাশে, সেই যে আমার নানা রঙের দিনগুলি, এত বেদন হয় কি ফাঁকি, ওরা কি সব ছায়ার পাখি আকাশ পারে, কিছুই কি গো বইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি মোর সোনার খাঁচা রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি মোর সোনার খাঁচা রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। পিছনের ফেলে আসা দিনগুলো আমরা সোনার খাঁচার মধ্যেই অনেক সময় বেঁধে রাখতে চাই, কিন্তু আমরা পারি না। আসলে অনেক কিছু আমরা চাই কিন্তু আমরা আমাদের হাতের মধ্যে থাকে না, সীমাবদ্ধ থাকে না।
আমরা যেমন আজকে অনেক তথ্য আপনাদের সামনে রাখবো বলে আমরা হ্যাঁ, আজকে- আরো অনেক তথ্য নিয়ে এসেছিলাম, কিন্তু আজকে- আমাদের সময়টা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বাঁধা। আজকে তো একটু মানে বলেছিলাম যে হ্যাঁ, একটু গল্প তাও অনেক আপনাদের সামনে আমরা হাজির করতে পেরেছি আগামী দিনে। কেননা পরের দিনে বিরুদ্ধা এই অনুষ্ঠানে 27শে জুলাই বলতেন, পার্থ অনেকদিন তো হলো, হ্যাঁ এবার ঠিক আছে, আর দুঃখের গান গাওয়ার দরকার নেই, হ্যাঁ যেটা ভালো লাগে গাও, কিন্তু হয় না। হয় না সেই হুম, এমন মানে একটা দিন আসলে সেই এরকম দিনটা থাকে। তখন মনে পড়ে যায় তো। হ্যাঁ, অনেক ধরো স্মৃতি। 26 তারিখ রাত 2টো সময় চলে এলো, পরের দিনে সকালে 6টার নিউজে সেই খবর স্প্রেড হয়ে গেল। আমার সেদিন আবার লয়ের ফাইনাল পরীক্ষা। তুমি ভাবো কি অবস্থা, আমি পরীক্ষা দিতে গেছি 87 সাল। যাই হোক, ছোটদাকে প্রণাম জানাই, বীরুদাকে প্রণাম জানাই, যিনি এই অনুষ্ঠান, যিনি এই ছোটদার এই স্মরণ অনুষ্ঠানের পরিকল্পনা করেছিলেন এবং বয়ে নিয়ে গেছিলেন, তাকে প্রণাম জানাই। সদ্য হারিয়েছি, সেই মানে কিছুতেই মেনে নিতে পারি না। যাই হোক, আর এতক্ষণ আমার সঙ্গে থাকায়, সুপ্রীতিশের সঙ্গে থাকায় সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে ছোট করব না, অনেক আন্তরিক ভালোবাসা জানাই। ভালো থাকবেন, আবার দেখা হবে। শুভরাত্রি। শুভরাত্রি।